আলোচনা করব পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন। আইনটা কিন্তু আমাদের খুব সেন্সিটিভ একটা আইন। নারী ও শিশু নির্যাতন দমন যে আইনটা আছে, ওই আইনে অপরাধ সংঘটিত হওয়ার পর পরেই আবার পর্নোগ্রাফিতেও কখনো কখনো আপনার ট্রান্সফার হয়। মনে করেন দর্শন করতেছে, আবার কিছু লোক এটা ভিডিও করে ছেড়ে দিচ্ছে, তখন এটা আবার পর্নোগ্রাফিতেও কিন্তু সেটা আপনার রূপান্তর হয়। আবার নারী ও শিশু নির্যাতন অপরাধের আপনার প্রলুব্ধ করার ক্ষেত্রে পর্নোগ্রাফি ইউজ করা হয়। মানে তাকে অফার দেওয়া হয় বা কোনোভাবে তাকে আপনার বিরক্ত করা হয়, তখন সেটা পর্নোগ্রাফির মাধ্যমে করা হয়। মানে দুইটা আইনের একটা সম্পৃক্ততা আছে। তো পর্নোগ্রাফি আইনটা কত সালের আইন? 2012 সালের আইন। তা 2012 সালের আইন, এই আইন 2012 সালের 9 নং আইন। এই আইনটা আপনার 8 মার্চ 2012 তারিখে এটা আপনার কার্যকর হয়। এবং এই আইনটার যে নামটা হচ্ছে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012। এই আইনটা বাংলাতেই করা, এই জন্য এটার বাংলা নামই কার্যকর, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন আপনার 2012। দুই ধারা রয়েছে কিছু আপনার সংজ্ঞা, মানে ব্যাখ্যা সমূহ আছে যে এই আইন পড়তে গেলে আমাদের কি লাগবে। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে অপরাধ বলতে আপনি কোন ধরনের অপরাধকে বুঝবেন? খুনাখুনি, মার্ডার, না আপনার দর্শন, কি বুঝবেন? এখানে বুঝবেন যে এখানে এর পরবর্তীতে আলোচনা করা হয়েছে যে অপরাধগুলো, সেই অপরাধগুলোকে এই যে আমাদের দুই ধারায় আপনার এখানে বলে দিছে যে এখানে অপরাধ সমূহ হবে এই আইনের অধীন সংগঠিত কোনো অপরাধ। তার মানে সেই কোন ধরনের অপরাধ সংগঠিত হবে, সেই অপরাধগুলো আমাদের নিম্নে আলোচনা করা হবে। আমরা সেগুলো জানবো এবং দেখবো, সুন্দরভাবে আলোচনা করব। এখানে উপযুক্ত ব্যক্তির কথা বলা আছে, যে উপযুক্ত ব্যক্তি এবং উপযুক্ত আপনার কর্তৃপক্ষ, দুইটা বিষয় এখানে বলা আছে। এই দুইটা আমাদের এই আইন পড়তে গেলে লাগবে। এখানে বোঝানো হবে উপযুক্ত ব্যক্তি অর্থ সরকার দ্বারা সময়ে সময়ে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি। আর উপযুক্ত কর্তৃপক্ষ মানে ওই একইভাবে সরকার দ্বারা সময়ে সময়ে যাকে আপনার ক্ষমতা দেওয়া হয়, যে কর্তৃপক্ষকে, সেই কর্তৃপক্ষ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যদি আপনাকে একটা টিকা পড়তে হয় এই আইন থেকে, তাহলে আপনার এটা পড়তে হবে পর্নোগ্রাফি, যে আপনার দুইয়ের ছোট গ, পর্নোগ্রাফি। এই পর্নোগ্রাফি দেখবেন, পর্নোগ্রাফির বুঝতে গেলে আপনার তিনটা বিষয় আছে, 1 2 3, অর্থাৎ এই যে গ যে আছে, এই গড় হলো আমাদের আবার তিনটা বিষয় আছে, 1 2 3। গতে বলতেছে পর্নোগ্রাফি অর্থ নিম্নের তিনটি বিষয়কে বোঝাবে। কয়টা বিষয়? তিনটা বিষয়। কি কি আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি আপনাদেরকে, যে পর্নোগ্রাফি জিনিসটা আসলে কি। এখানে বলতেছে যৌন উত্তেজনা সৃষ্টিকারী কোনো অশ্লীল সংলাপ, মানে খারাপ কথাবার্তা যেগুলো আর কি, যেগুলো যৌন উত্তেজনা সৃষ্টি করে। অভিনয়, মানে আছে না যৌন আপনার এরকম উত্তেজনা সৃষ্টি করে এরকম অভিনয়। তারপর আছে অঙ্গভঙ্গি, নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য, যা চলচ্চিত্র, মানে যেটা আপনার কি রানিং ভিডিও চিত্র। তারপর আপনার অডিও ভিজুয়াল চিত্র, স্থির চিত্র, গ্রাফিক্স বা অন্য কোনো উপায়ে ধারণকৃত ও প্রদর্শনযোগ্য। তার মানে এগুলো রেকর্ড করা হয়, তারপর এটা চালানো, যে চলচ্চিত্র মানে যেটা চলমান থাকে, অডিও নাও থাকতে পারে। আর ভিডিও চিত্র, এখানে ভিডিও থাকতে পারে, অডিও নাও থাকতে পারে। অডিও ভিজুয়ালাইজেশন চিত্র, তার মানে অডিও সহ ভিডিও থাকতে পারে। স্থির চিত্র যেগুলো প্রিন্টেড ছবি ওইগুলো, বা কোনো আপনার দৃশ্যমান ছবি, মোবাইল বেসড ছবি। তারপর হচ্ছে গ্রাফিক্স বা অন্য কোনো উপায়ে ধারণকৃত ও প্রদর্শনযোগ্য, এবং যার কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নাই। যার কোনো কি আপনার শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নাই। এই যে দেখলেন না শিক্ষাগত, এরকম দেখবেন না যে আপনাদের বইতে টুকটাক একটু ভুল থাকতে পারে, গণ ওই যে ওই অটো ফরম্যাট চেঞ্জ হয়ে গেছিল আর কি। এই শিক্ষাগত মূল্য নেই। তার মানে বুঝছেন তো যে এটা করা হয় খারাপ উদ্দেশ্য নিয়ে, কোনো শিক্ষামূলক বিষয় না। শিক্ষামূলক বিষয়টা আমাদের পর্নোগ্রাফির ভিতর পড়ে না। কিরকম পড়ে না? যদি আমরা মেডিকেল সায়েন্সের কথা বলি, বা আমাদের যে কারুকলায় যে আমাদের হয়, কাজগুলো করা হয়, মূর্তি নিয়ে কাজ করা হয়, তারপর আমাদের যে ওই ধর্মীয় যে বিষয়গুলো আছে, যেমন ধরেন সনাতন ধর্মীদের এই যে আপনার করা হয়, যে কি পূজা মণ্ডপে যে মূর্তি তৈরি করা হয়, দুর্গা, কালী, ওইখানেও কিন্তু অনেকটা কিন্তু যখন এটা তৈরি করা উপায় থাকে, কাপড় পরানোর আগে কিন্তু তার আপনার শরীরটা কিন্তু পুরোপুরি দেখা যায়। এখন ওইটারেও কিন্তু দেখা গেছে যে যদি কারো ভিতর ওইটা দেখে উত্তেজনা সৃষ্টি করে, এটাকে আপনার পর্নোগ্রাফি বলা যাবে না, কারণ এটার একটা শৈল্পিক বা শিক্ষাগত একটা মূল্যায়ন আছে।
2, যৌন উত্তেজনা সৃষ্টিকারী অশ্লীল বই, এগুলো বাজারে পাওয়া যায়, সাময়িকী মাসে মাসে বের করে। তারপর হলো ভাস্কর্য। তার ভাস্কর্য এই যে দেখবেন যে আমাদের অনেক জায়গাতে আছে, যেমন ধরেন ময়মনসিংহের শশী লজ যদি কেউ গিয়ে থাকেন, ওইখানে ছিল। তারপর আমাদের মহামান্য হাইকোর্টে যে আছে, হাইকোর্টের এখানে ছিল। এরকম অনেক জায়গায় থাকে। তারপর ঢাকা ইউনিভার্সিটিতেও আছে অনেক ভাস্কর্য। তো ওইখানেও যদি কোনো বিষয় আপনার উত্তেজনা সৃষ্টি করে, সেটাও আপনার কি হবে না, আপনার হবে না। কিন্তু যদি অন্য জায়গায় কেউ ইউজ করে, সাধারণভাবে ইউজ করে, তখন সেটা কিন্তু আবার কি থাকবে, আপনার পর্নোগ্রাফি হিসেবে গণ্য হবে। তারপর কল্পমূর্তি। কল্পমূর্তি বলতে আপনি যদি এরকম কোনো কিছু তৈরি করেন, যেরকম আপনার তৈরি করলেন একটা কিছু তৈরি করে, এটার উপরে আপনার পোস্টার লাগাই দিলেন, মানে রাশ্মিকা মান্দানার, ঠিক আছে, রাশ্মিকা লাগাই দিলেন বা পূর্ণিমা লাগাই দিলেন, তাহলে এখন এটা কি হইলো, এখন তার বডির অবয়বটা প্রকাশ করতেছে রাশ্মিকা মান্দানা বা আপনার পূর্ণিমা। এখন এটা দেখে যদি কেউ উত্তেজিত হয়, তাহলে এটাও কিন্তু কল্পমূর্তি, বুঝছেন, এটাকে বলা হয় কল্পমূর্তি। এই কল্পমূর্তিও আপনার পর্নোগ্রাফির আওতায় কিন্তু আসবে। তারপর হচ্ছে মূর্তি, শুধু মূর্তি। তারপর হচ্ছে কার্টুন বা লিফলেট, এইগুলোও কিন্তু যদি যৌন উত্তেজনা সৃষ্টি করে সেটা হতে পারে। দেখবেন অনেক ধরনের কার্টুন আছে, লিফলেট আছে, যেগুলো যৌন উত্তেজনা সৃষ্টি করতে সক্ষম। পরে বলা আছে এই যে আমরা 1 আর 2 যে আলোচনা করলাম, এগুলোর যদি নেগেটিভ কপি থাকে বা সফট সফট ভার্সন থাকে, সেগুলোও আপনার কি হিসেবে গণ্য হবে, সেগুলোও আপনার পর্নোগ্রাফি হিসেবে চিহ্নিত হবে। এখন নেগেটিভ বলতে কি বোঝেন? নেগেটিভ, নেগেটিভটা হলো অনেকটা আপনার 90 দশকে বেশি ব্যবহৃত হইতো, এখনকার সময়ে ব্যবহার নাই বললেই চলে। কারণ নেগেটিভ জিনিসটা, যেটাকে পরবর্তীতে ওয়াশ করে প্রিন্টে আনা লাগতো। এই যে রিল দ্বারা ছবি তুলছেন না, যারা আগের লোক তারা তো চিনবেন, এই যে 34টা ছবি উঠতো 100 টাকাতে কিনলে, এই যে ক্যামেরার আগের মডেলের যে ক্যামেরাগুলো লাগাইতো, তারপর ওইগুলো নেগেটিভ রিল করে এনে বা একটা পলিথিন কাগজের ভিতর ঢুকাই দিত, পরে লাইটে ধরে ধরে আমরা দেখতাম যে আমার কেমন দেখা যায়। হ্যাঁ, এগুলা বলা হয় নেগেটিভ। এরকম ভাবে ভিডিওগুলো যখন আগে ক্যাসেটের মাধ্যমে রেকর্ড হইতো, ক্যাসেটের মাধ্যমে, এগুলো কিন্তু নেগেটিভ আকারে আপনার হইতো, নেগেটিভ আকারে। তো ওইগুলো হচ্ছে নেগেটিভ। তো এই এই নেগেটিভ বা সফট ভার্সন তো আমরা জানি। এখন যে আমাদের কাছে একটা সফট ভার্সন থাকে, সেই সফট ভার্সনটাও আপনার পর্নোগ্রাফি হিসেবে চিহ্নিত হবে। যদি আপনি এই আইনে পর্নোগ্রাফিটা ভালো করে বুঝে যান, বা আমি এতক্ষণ যা ব্যাখ্যা বিশ্লেষণ দিলাম, এইটা যদি বুঝেন, তাহলে পর্নোগ্রাফি আইনে বোঝার মতন আর কোনো কিছুই বাকি থাকে না। পরে একটা যা শুধুমাত্র আনুষ্ঠানিকতা। বুঝতে পারলাম? পর্নোগ্রাফি জিনিসটা যদি আপনি বুঝেন এবং কোন জিনিসটা পর্নোগ্রাফির ভিতরে পড়ে না, এটা যদি বুঝেন, তাহলে আপনার মনে করেন যে এই আইন তেমন আপনার কাছে কোনো কঠিনই মনে হবে না। এখন আমি 2 এর পরে আপনাদেরকে আমি 9 দ্বারা পড়াবো, তারপর আমি অন্যদিকে আবার আসতেছি। দেখেন 2 এর পরে আমি 9 দ্বারাই নিয়ে গেলাম। অলরেডি আমি আপনাদেরকে বলে ফেলছি যে কতিপয় ক্ষেত্রে এই আইনের অপর্যাপ্ততা, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে পর্নোগ্রাফি আইন আপনার প্রযোজ্য হবে না, কোন কোন ক্ষেত্রে পর্নোগ্রাফি আইন প্রযোজ্য হবে না। আসলে দেখতে পর্নোগ্রাফি, বাট এটা পর্নোগ্রাফির আওতায় পড়বে না, তার মানে এটাকে ব্যতিক্রম। মানে পর্নোগ্রাফির ব্যতিক্রম বলতে আপনি কি বুঝেন, এখানে কিন্তু ক্লিয়ার করে বলে দিছে। ধর্মীয় উদ্দেশ্যে সংরক্ষিত, এই যে একটু আগে যেটা বললাম যে পূজা মণ্ডপ বা ব্যবহৃত কোনো পুস্তক, আমাদের মেডিকেলের বই আছে না, এখন মনে করেন কেউ যদি গাইনোকোলজি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে, ছেলেরাও পড়তেছে মেয়েরাও পড়তেছে, শিক্ষকরাও বোঝাচ্ছে, তো গাইনোকোলজি, তারপর আপনার চর্ম এবং সেক্স যে সাবজেক্টগুলো আছে, এগুলো যদি পড়াইতে হয় ছাত্রদেরকে, পড়াইতে গেলে সবকিছু খোলামেলা দেখাইতে হবে না? পড়াইতে হবে না? বলেন, পড়াইতে হবে কিনা? দেখাইতে হবে না? চিত্র আকারে দেখাইতে হবে না? গঠন প্রণালী, পুরুষাঙ্গের গঠন প্রণালী, যৌনাঙ্গের গঠন প্রণালী, জরায়ুর গঠন প্রণালী, এগুলো দেখাইতে হবে না? এগুলো তো এক একটা বই থাকবে। তাহলে এই বইগুলো কি আপনি পর্নোগ্রাফি বলবেন? বলা যাবে না। তাহলে এগুলো কি? শিক্ষামূলক কাজে এগুলো ব্যবহৃত হয়। তারপরে লেখা, এই যেরকম আপনার হ্যান্ড নোট থাকতে পারে, লেখা থাকতে পারে, আপনি পরীক্ষার খাতায় লিখতে পারেন। অঙ্কন বা চিত্র, যেটা আপনি জাস্ট শিক্ষা উদ্দেশ্যে যেটা আপনি ব্যবহার করতেছেন বা শিল্পকর্ম হিসেবে, অথবা যে কোনো ধর্মীয় উপাসনালয় বা তার অভ্যন্তরে, বা প্রতিমা সমূহ, এর এখানে একদম ক্লিয়ার করে দিছে, প্রতিমা সমূহ পরিবর্তনের জন্য ব্যবহৃত, অথবা যে কোনো যানবাহনের উপরে খোদাইকৃত, মিনাকৃত, চিত্রিত বা অন্য কোনো কারণে প্রতিচিত্রিত
অথবা কোনো ধর্মীয় উদ্দেশ্যে সংরক্ষিত কল্পমূর্তি বা স্বাভাবিক শিল্পকর্মের ক্ষেত্রে এই আইনের বিধানাবলী প্রযোজ্য হবে না। তার মানে আমরা কিন্তু দুইয়ের এখানে পড়লাম কি যে আপনার পর্নোগ্রাফি কি, আর দুইয়ের পরে আমরা 9 দ্বারায় এসে দেখতেছি যে ওইখানে আমরা যাই পড়ছি না কেন, এখানে এই উদ্দেশ্যে এগুলো পর্নোগ্রাফি বলা যাবে না। বুঝতে পারছেন তো? যদি শর্টকাটে বুঝেন, যেগুলোর শিক্ষাগত মূল্যায়ন আছে, যেগুলোর আপনার কর্মগত মূল্যায়ন আছে, যেগুলোর ধর্মীয় মূল্যায়ন আছে, এইগুলোর ক্ষেত্রে কি প্রযোজ্য হবে না? এই পর্নোগ্রাফি আইন প্রযোজ্য হবে না। আমরা আবার চলে যাই আমাদের সেই যেখানে ছিলাম সেখানে। আমাদের পর্নোগ্রাফি গেল, পর্নোগ্রাফির কয়টা বিষয়? 1 2 3। আচ্ছা, তারপর রয়েছে পর্নোগ্রাফি সরঞ্জাম। পর্নোগ্রাফি সরঞ্জামটা আমরা দেখব যে পর্নোগ্রাফি সরঞ্জাম বলতে আমরা কি বুঝি। পর্নোগ্রাফি সরঞ্জাম অর্থাৎ আপনি পর্নোগ্রাফি যে জিনিসটা, এটা যেই সকল ডিভাইসের মাধ্যমে আপনার মনে করেন যে আপনার লেনদেন হয় বা সংরক্ষণ করা হয়, এটাই তো পর্নোগ্রাফি সরঞ্জাম। এটা আমরা সহজেই বুঝি। তো এখানে বলতেছে পর্নোগ্রাফি অর্থ পর্নোগ্রাফি উৎপাদন, পর্নোগ্রাফি সরঞ্জাম অর্থ সরি পর্নোগ্রাফি সরঞ্জাম অর্থ পর্নোগ্রাফি উৎপাদন, সংরক্ষণ, ধারণ বা প্রদর্শনের উদ্দেশ্যে ব্যবহৃত ক্যামেরা, কম্পিউটার, কম্পিউটারের যন্ত্রাংশ, সিডি, বিসিডি, ডিভিডি, অপটিক্যাল ডিভাইস, ম্যাগনেটিক ডিভাইস, মোবাইল ফোন বা এর যন্ত্রাংশ এবং যে কোনো ইলেকট্রনিক, ডিজিটাল বা অন্য কোনো প্রযুক্তি ভিত্তিক ডিভাইস। এখানে অন্য কোনো প্রযুক্তি ভিত্তিক কি জন্য রাখা হয়েছে? যাতে আপনার ভবিষ্যতে যদি নতুন কিছু আসে সেটা যেন কভার করে। তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি যে পর্নোগ্রাফি উৎপাদন করার সময় আপনার ক্যামেরা লাগে, সংরক্ষণের জন্য হার্ড ডিস্ক লাগে, সিডি ডিভিডি লাগে, ধারণের জন্য এগুলো লাগে। তারপর দেখা গেছে যে আপনার এগুলো কম্পিউটারও সেফ থাকতে পারে, আপনার যন্ত্রাংশ থাকতে পারে, তারপর আপনার অপটিক্যাল ডিভাইস থাকতে পারে যেগুলো আপনার এই ফাইবারের মাধ্যমে পরিচালিত হয়, ম্যাগনেটিক ডিভাইস থাকতে পারে, তড়িৎ বিষয়, তারপর আমাদের মোবাইল ফোন, তারপরে এর যন্ত্রাংশ থাকতে পারে, ইলেকট্রনিক, ডিজিটাল বা অন্য কোনো প্রযুক্তি বিষয়ক যে ডিভাইস, এগুলো হচ্ছে পর্নোগ্রাফি সরঞ্জাম। একদম সহজ কথায় যদি এক কথায় মনে রাখতে চান, পর্নোগ্রাফি যে বিষয়টা, এটা সংরক্ষণ করা, তৈরি করা এবং বিতরণ করার ক্ষেত্রে যে ডিভাইসটা ইউজ করা হয় সেটাই হলো পর্নোগ্রাফি সরঞ্জাম। আর এই আইনে, পর্নোগ্রাফি আইনে শিশু বলতে আমাদের যে শিশু আইন 2013 4-এ সংজ্ঞায়িত শিশু, অর্থাৎ এইখানে আবার শিশু বলতে 18 বছর বয়সের পর্যন্ত শিশুকে শিশু বলবে। পর্নোগ্রাফিতে কত বছর পর্যন্ত শিশু পাইলেন আপনারা? 18 বছর। আর আমরা শিশু আইনে কি পাইলাম? শিশু আইন সরি ওই যে ইয়াতে নারী ও শিশুতে কি পাইলাম? 16 বছর পর্যন্ত, ঠিক না? তো 3 দ্বারা তো আমাদের যা তাই, যে আইনের প্রাধান্য, সহজ হিসাব যে অন্য আইনে যাই থাকুক না কেন এই আইনের বিধানাবলী কার্যকর হবে। আচ্ছা, এবার দেখেন আপনাকে না করতেছে যে পর্নোগ্রাফি এগুলো সংরক্ষণ করা বা বাজারজাত করা এগুলো নিষিদ্ধ। এগুলো কি? নিষিদ্ধ। আমি আবারও মনে করাই দেই, 4 ধারাটা হয়েছে আপনাকে না করতেছে যে এগুলো করা যাবে না। তার মানে 4 ধারায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যে এগুলো নিষিদ্ধ। যদি আপনি সেটা লঙ্ঘন করেন, নিষিদ্ধটাকে না মানলে সেটা একটা অপরাধ বলে গণ্য হবে। আর যখন অপরাধ বলে গণ্য হবে তখন সেটার জন্য শাস্তিও কিন্তু থাকবে। ক্লিয়ার? তো এখানে ধারা 4-এ বলতেছে পর্নোগ্রাফি সংরক্ষণ, বাজারজাতকরণ ইত্যাদি নিষিদ্ধ। যে পর্নোগ্রাফি উৎপাদন, সংরক্ষণ, বাজারজাতকরণ, বহন, সরবরাহ, ক্রয়, বিক্রয়, ধারণ বা প্রদর্শন করা যাবে না। তার মানে এই কাজগুলো টোটালি আপনার করা যাবে না। আচ্ছা, এখন এই আইনে যদি আপনার মামলা হয় তাহলে এই ক্ষেত্রে তদন্ত কে করবে? 4-এ কিন্তু নিষেধ করে দিল আমাদেরকে কি কি? উৎপাদন, সংরক্ষণ, বাজারজাতকরণ, বহন, সরবরাহ, ক্রয়, বিক্রয়, ধারণ বা প্রদর্শন, এগুলো আমরা করতে পারবো না। করলে পরবর্তীতে পানিশমেন্ট আছে। এখন মনে করেন কেউ মানলো না, তার বিরুদ্ধে মনে করেন মামলা হলো, 8 ধারায় আছে এরকম মামলা হলো। এখন মামলা হওয়ার পরে এটা তদন্ত কিভাবে হবে? তদন্তের ক্ষেত্রে এই 5 ধারাতে এটার একটা নির্দেশনা দিয়ে দিছে। কি নির্দেশনা? এখানে বলছে কমপক্ষে পুলিশ সাব ইন্সপেক্টর বা সমপদমর্যাদার কর্মকর্তা তদন্ত করতে পারবেন। তার মানে সাব ইন্সপেক্টর এটা তদন্ত করবেন, তার চেয়ে নিচের র্যাঙ্কের কেউ এটা তদন্ত করবেন না।
কতদিনের ভিতরে করবে? এখানে বলতেছে প্রাথমিক যে সময়সীমা সেটা 30 কার্যদিবস। আমি আবারও বলতেছি, মনোযোগ দিয়ে শোনেন। এটার তদন্তের ক্ষেত্রে প্রথম দিকে যে সময়টা, এটা হচ্ছে প্রাথমিক সময়সীমা 30 কার্যদিবস, এবং যুক্তিসঙ্গত কারণে উক্ত সময়সীমার মধ্যে তদন্ত সমাপ্ত করা সম্ভব না হলে পুলিশ সুপার বা সমপদ মর্যাদার কর্মকর্তা বা প্রযোজ্য ক্ষেত্রে তদূর্ধ্ব কর্মকর্তার অনুমোদন ক্রমে অতিরিক্ত 15 কার্যদিবস বৃদ্ধি করা যাবে। তার মানে প্রথমে 30 কার্যদিবস, পরে সেটা বৃদ্ধি করা যাবে 15 কার্যদিবস। পরে বলতেছে এখন যদি কোনো কারণে এই বর্ধিত যে 15 কার্যদিবস এর ভিতরে যদি আমাদের তদন্ত সম্ভব না হয় বা 30 দিনে সম্ভব না হয়, তখন কি করণীয়? এখানে 5-3 বলছে যে উপর দ্বারা 2 উল্লিখিত সময়সীমার মধ্যে যুক্তিসঙ্গত কারণে কোনো তদন্ত সমাপ্ত করা সম্ভব না হলে আদালতের অনুমোদন ক্রমে অতিরিক্ত 30 কার্যদিবস সময় বৃদ্ধি করা যাবে। তার মানে প্রাথমিক 30 কার্যদিবস আমরা কাটাই দিলাম, পারলাম না, তখন আমার যে কর্তৃপক্ষ তিনি 15 কার্যদিবস পর্যন্ত বাড়াই দিতে পারবেন। এখন মনে করেন যে তাও সম্ভব হলো না, তাহলে এই ক্ষেত্রে যখন কোর্টের কাছে লেখা হবে তখন কোর্ট আবার এই ক্ষেত্রে আরো 30 কার্যদিবস বৃদ্ধি করতে পারবেন। তার মানে 30-15-30 তদন্তটা। ধারা 6 তল্লাশি এবং জব্দ। এখানে বিনা পরোয়ানায় তল্লাশির আমরা অনেক সময় প্রশ্ন উত্তর লিখে থাকি পরীক্ষায়, বিনা পরোয়ানায় তল্লাশি। এই বিনা পরোয়ানায় তল্লাশির ক্ষেত্রে আমাদের পুলিশ হিসেবে একটা পাওয়ার হলো কত দাঁড়ায়? পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের 6 দাঁড়ায়। নোট করছেন কেউ? বিনা পরোয়ানায় তল্লাশির ক্ষমতা কোন র্যাঙ্কের অফিসার লাগবে? কোন র্যাঙ্কের অফিসার? এই যে দেখেন আমি বলতেছি আপনাদেরকে, এখানে বলতেছে 6 ধারাতে যে কমপক্ষে পুলিশ সাব ইন্সপেক্টর অথবা সরকারের নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো উপযুক্ত ব্যক্তি বা কর্তৃপক্ষ ফৌজদারি কার্যবিধিত পদ্ধতি অনুসরণ করে অপরাধের সাথে জড়িত কোনো ব্যক্তিকে তাৎক্ষণিক গ্রেপ্তারের ক্ষেত্রে বা কোনো পর্নোগ্রাফি সরঞ্জাম উদ্ধার বা জব্দের ক্ষেত্রে তল্লাশি পরিচালনা করতে পারবেন। তার মানে সাব ইন্সপেক্টর মিনিমাম লাগবে আমাদের ক্ষেত্রে, এছাড়া হবে না। পরে বলতেছে যে এগুলোর যদি উদ্ধার হয় সেগুলোর কোনো মূল্য আছে কিনা। হ্যাঁ, এটার একটা মূল্য আছে। যে আপনার 6-2 বলছে যে তল্লাশিকালে জব্দকৃত সফট ভার্সন মানে সফট কপি, রূপান্তরিত হার্ড কপি, সিডি, ভিসিডি, ডিভিডি, কম্পিউটার বা অন্য কোনো ডিভাইস বা অ্যাক্সেসরিজ, মোবাইল ফোন বা তার যন্ত্রাংশ, অথবা অপরাধ সংগঠনে ব্যবহৃত অন্য কোনো যন্ত্র বা যন্ত্রাংশ সরঞ্জাম, ইলেকট্রনিক উপায়ে ধারণকৃত কোনো তথ্য বা মেমোরি ইত্যাদি আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। বুঝছেন বিষয়টা? আদালতে এটার কি করা যাবে? সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। তার এখন এটা কিন্তু সাক্ষ্য আইন যখন আমাদের পরিবর্তন হয় নাই, অর্থাৎ 3 দ্বারা যখন আমরা তৈরি হয় নাই নতুন করে, এই যে আমরা ডিজিটাল সাক্ষ্যটা, তখন মূলত এইটা দ্বারাই চলতো, 6-2 দ্বারা চলতো। যে এগুলো যে পাওয়া গেলে এগুলো বিজ্ঞ আদালতে কি হিসেবে ব্যবহৃত হবে? বিজ্ঞ আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহৃত হবে। এটা কিন্তু সাক্ষ্য আইনের 3 ধারার ক্ষেত্রে এটাও কিন্তু কভার করে। আচ্ছা, অনেক সময় আমাদের অনেক কিছু বিষয় আছে যেগুলো বিটিআরসির যে বিষয় আছে, বিটিআরসির হেল্প লাগতে পারে। তখন এখানে 6-3 বলা আছে যে এই আইনের অধীন সংগঠিত কোনো অপরাধ তদন্তকালে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন, মানে যাকে সংক্ষেপে বলা হয় বিটিআরসি, বা অন্য কোনো সরকারি উপযুক্ত কর্তৃপক্ষ, মোবাইল অপারেটর, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, মানে যারা আপনাদের বাসায় ইন্টারনেট সংযোগ দেয়, বৈধ ভিওআইপি সার্ভিস প্রোভাইডার সহ সরকারি বা সরকারের নিকট হতে লাইসেন্স বা অনুমোদন প্রাপ্ত অন্য কোনো উপযুক্ত কর্তৃপক্ষের নিকট স্বাভাবিক কার্য প্রক্রিয়ার অংশ হিসেবে সংরক্ষিত তথ্য অথবা তদন্তকালে তদন্তকারী কর্মকর্তা দ্বারা সংগৃহীত কোনো বিশেষ তথ্য আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। তার মানে যেটা আমাদের বিটিআরসিতে আছে সংরক্ষিত, মোবাইল কোম্পানির কাছে আছে সংরক্ষিত, অথবা তদন্তকালে যদি তদন্তকারী কর্মকর্তা কিছু সংগ্রহ করতে সমর্থ হন, এইগুলো সাক্ষ্য হিসেবে ব্যবহৃত হবে। বুঝতে পারছেন? এগুলো কি হিসেবে ব্যবহৃত হবে?
সাক্ষ্য হিসেবে ব্যবহৃত হবে। তার মানে এখানে যদি আমাদের এই 2 যেটা 6-2 যে যদি এগুলো জব্দ করা হয় এগুলো সাক্ষ্য হিসেবে ব্যবহৃত হবে, এবং বিটিআরসিতে যদি কোনো কিছু সেভ করা থাকে, মোবাইল কোম্পানির কাছে সেভ করা থাকে এবং তদন্তকারী কর্মকর্তা কর্তৃক যদি কোনো তথ্য থাকে সেগুলোও আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। 6-1টা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, বাট 2 এবং 3 আমাদের শুধু জানা রাখা দরকার, তেমন বেশি একটা ইম্পর্টেন্ট না, তবে পড়ে নিতে পারেন ভালো হবে। এই যে এখানে দেখেন বিশেষজ্ঞের সাক্ষ্যগত মূল্যায়ন মানে সাক্ষ্য মূল্য, যে যারা বিশেষজ্ঞ আছে, আমরা অন্যান্য ক্ষেত্রে বিশেষজ্ঞদের কিন্তু অনেক বড় চোখে দেখা হয়, ঠিক না? সিআইডিতে দেখবেন বড় বড় এক্সপার্ট লেভেলের লোক থাকে যারা বিভিন্ন সাবজেক্টে পড়াশোনা করে, বিএসসি করা থাকে, এমএসসি করা থাকে, পিএইচডি করা থাকে, ডক্টরেট যারা আছে এরকম এমফিল করা থাকে, তাই না? বিষয়ে তারা অনেক অভিজ্ঞ থাকে। আপনার একমাত্র এই পর্নোগ্রাফি আইনে কম পড়াশোনা করে বিশেষজ্ঞ হওয়ার একটা সুযোগ আছে। বুঝতে পারছেন কি কইলাম? পর্নোগ্রাফি আইনে আপনার বেসরকারি ব্যক্তিও বিশেষজ্ঞ হইতে পারে। এই দেখবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা কিভাবে, একটু চোখ রাখেন যে কিভাবে আপনার কম যোগ্যতা নিয়েও বিশেষজ্ঞ হওয়া যায়। এটা এই পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন না দেখলে বুঝতাম না। এই যে দেখেন 7 ধারায় বলতেছে যে বিশেষজ্ঞের মতামতের সাক্ষ্য মূল্য অবশ্যই থাকবে। এখন বিশেষজ্ঞ কারা এইবার একটু দেখেন, বিশেষজ্ঞ কারা। এখানে বলতেছে এই আইনের অধীন সংগঠিত কোনো অপরাধ তদন্তকালে দেখা গেছে উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা সনদপ্রাপ্ত কারিগরি বিশেষজ্ঞ। তার মানে এবার দেখেন আপনি যদি কোথা থেকে যদি একটা যে কর্তৃপক্ষ আছে তাদের কাছ থেকে যদি আপনি একটা সনদ নিতে পারেন খালি, তাহলে আপনি সনদপ্রাপ্ত কারিগরি বিশেষজ্ঞ হয়ে যাবেন। অথবা যে সকল প্রক্রিয়ায় উক্ত অপরাধ সংঘটিত হয়েছে সেই সকল বিষয়ে সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কারিগরি বিভাগে নিয়োজিত ব্যক্তিবর্গের। তার মানে দেখা গেছে যে আপনি ওইখানে ডিপ্লোমা করে যদি কারিগরি বিভাগে দায়িত্বে থাকেন, নিয়োজিত থাকেন, এখন এটা যদি আপনাদের ডিপার্টমেন্টের সাথে সম্পৃক্ত কোনো বিষয়ে আপনার মামলা হয়, সেই বিষয়ে আপনার মতামত, অথবা সরকারের নিকট থেকে লাইসেন্স বা অনুমোদন প্রাপ্ত, এই যে খেয়াল করেন, সরকারের কাছ থেকে লাইসেন্স বা অনুমোদন প্রাপ্ত বেসরকারি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কারিগরি দায়িত্বে নিয়োজিত উপযুক্ত প্রতিষ্ঠান হতে সনদপ্রাপ্ত ব্যক্তিবর্গের নিকট থেকে প্রাপ্ত মতামত বিশেষজ্ঞের মতামত হিসেবে বিবেচিত হবে এবং তা আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। আমরা অনেক সময় দেখছি না যে সরকার কর্তৃক অনুমোদিত বিভিন্ন ট্রেনিং সেন্টার দেখছেন না? যেমন ধরেন এখন তো নাই, ওগুলো যুগগুলো নাই। যেমন ধরেন নিট ছিল, NIIT নিট, এরকম কিছু প্রতিষ্ঠান আগে ছিল, এখন আছে কিনা জানি না। বা দেখবেন যে কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদিত এরকম থাকে, মানে তারা অনুমোদন নিয়ে ছাত্রদেরকে কোর্স করায়, কম্পিউটারে কোর্স করায়, বা আপনার হার্ড ডিস্কের উপরে কোর্স করাচ্ছে, মোবাইলের উপরে কোর্স করাচ্ছে, ঠিক না? এরকম টাকার বিনিময়ে কোর্স করা যায় না? করা যায় কিন্তু। তো এরকম বেসরকারিভাবে যদি আপনি সনদপ্রাপ্ত হন এবং এই ক্ষেত্রে আপনি যদি এই পেশায় থাকেন, আপনার কাছে যদি কোনো মতামত চাওয়া হয় এবং আপনি যদি একটা মতামত দেন, এটা কি হিসেবে গণ্য হবে? এই আইন অনুযায়ী, পর্নোগ্রাফি আইন অনুযায়ী সেটা হবে কি আপনার বিশেষজ্ঞ মতামত। মনে করেন একজন ব্যক্তি বেসরকারিভাবে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে ভিডিও এডিটিং এর খুব ভালো কাজ পারে, আছে না? আপনি আপনি ট্রিপলি পাস করতে পারেন বা ধরেন আরো বড় লেভেলের আপনার ডিগ্রি অর্জন করতে পারেন, বাট যখন প্র্যাকটিক্যালে আপনি কোনো কম্পিউটার নিয়ে কোনো কাজে আসবেন, দেখবেন ওই যে অল্প শিক্ষিত লোক, সে মনে করেন ভিডিও এডিটিং এর খুব ভালো কাজ জানে, এখন তার সামনে ওই ইঞ্জিনিয়ারের কোনো খাওয়াই নাই। এখন আদালত যদি ওই ব্যক্তির মতামতকে মূল্যায়ন করে, আমি কিছু না করতে পারবো? পারবো? আপনি বলতে পারবো যে সে পড়ালেখা করে নাই, সেই বিষয়ে কিছু জানে না। আদালত যদি মনে করে যে ব্যক্তি যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত, তার এই পর্নোগ্রাফি রিলেটেড যে বিষয় আছে এই বিষয়ে তার যথেষ্ট জ্ঞান আছে, তাহলে ওই ব্যক্তির মতামত কি মূল্যায়িত হবে কি হবে না? হবে না? ওই ব্যক্তির জ্ঞান মূল্যায়িত হবে। এইভাবে এই আইনে, পর্নোগ্রাফি আইনে
বেসরকারি ব্যক্তি পর্যন্ত আপনি কি হইতে পারেন, একজন বিশেষজ্ঞ হতে পারেন। অস্ত্র আইনে যে কুখ্যাত সন্ত্রাসী তার মতামত কি বিশেষজ্ঞের মতামত হবে? অস্ত্র আইন অনুযায়ী হবে কি না? হবে? হবে না। ধরেন ওই মোহাম্মদপুরের যে বসিলা ক্যাম্প টেম আছে ওইখানকার যারা চাপাতি বিশেষজ্ঞ, তো এখন মনে করেন যদি কোনো চাপাতি উদ্ধার হয় ওই বিষয়ে তার মতামত কি বিশেষজ্ঞ মতামত হবে? যে শ্রেষ্ঠ ছিনতাইকারী হবে না। এই তো বুঝতে পারছেন, একমাত্র এই আইনে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে আছে যে খুব আপনার অল্প পরিমাণ পড়াশোনা করেও একজন বিশেষজ্ঞ হতে পারে। ধারা 8 শাস্তি খুব ইম্পর্টেন্ট। যদি কেউ মনে করেন যে একটা ধারা পড়বেন আপনি পর্নোগ্রাফি থেকে, তাহলে আপনার জন্য শাস্তির ধারা যেটা 8 এটা আপনি ভালো করে পড়বেন। এর পাশাপাশি যদি দুইটা ধারা পড়তে হয় তাহলে যে সংজ্ঞার যে বললাম সংজ্ঞার বিষয়টা পড়বেন। এরপর যদি তিনটা ধারা পড়তে হয় তল্লাশির বিষয়টা পড়বেন, তারপর তদন্ত পড়তে পারেন। শাস্তি ধারা নাম্বার 8 এই আইনে সবচাইতে 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 গুরুত্বপূর্ণ ধারা, ধারাগত ধারা নাম্বার 8। এখানে পানিশমেন্টের কথা আপনার বলা আছে, মোটামুটি ভালোই একটু বড় আছে। মূলত এইটাই আইন, আপনার এইটাই আইন, এই ধারাটাই মোটামুটি আইন আমাদের 8-এর 7 পর্যন্ত আছে। তা আমরা দেখি যে প্রথমে কোন বিষয়টা বলছে। কোনো ব্যক্তি পর্নোগ্রাফি উৎপাদন, বুঝতেই পারতেছেন যদি সে তৈরি করে আর কি, উৎপাদন করলে বা উৎপাদন করার জন্য অংশগ্রহণকারী সংগ্রহ করে চুক্তিপত্র করলে, মানে যাদেরকে তারা করাবে আর কি, অথবা কোনো নারী বা পুরুষ বা শিশুকে অংশগ্রহণ করতে বাধ্য করলে, অথবা কোনো নারী বা পুরুষ বা শিশুকে কোনো প্রলোভনে অংশগ্রহণ করে তার জ্ঞাতে বা অজ্ঞাতে স্থিরচিত্র স্থিরচিত্র ভিডিও চিত্র বা চলচ্চিত্র ধারণ করলে তিনি অপরাধ করেছেন বলে গণ্য হবেন এবং এই ধরনের অপরাধের জন্য তিনি সর্বোচ্চ 7 বছর পর্যন্ত পানিশমেন্টের আওতায় আসতে পারেন। 2 কোনো ব্যক্তি পর্নোগ্রাফির মাধ্যমে অন্য কোনো ব্যক্তির সামাজিক বা মর্যাদা হানি করলে, তার মানে সামাজিক বা ব্যক্তি মর্যাদা হানি করলে বা ভয়ভীতির মাধ্যমে অর্থ আদায় বা অন্য কোনো সুবিধা আদায় বা কোনো ব্যক্তির জ্ঞাত অজ্ঞাতে ধারণকৃত কোনো পর্নোগ্রাফির মাধ্যমে উক্ত ব্যক্তিকে মানসিক যদি কেউ নির্যাতন করে, তাহলে আপনার এটা একটা অপরাধ হিসেবে গণ্য হবে এবং তিনি এই এই 8-এর 2 অনুযায়ী কিন্তু পানিশমেন্টের আওতায় আসবে। এই 8-এর 2 কিন্তু ব্যাপক ব্যবহৃত করা হয়, ব্যাপক ব্যাপক হারে। এখন এইটাতে মামলা হয় বেশি, কিন্তু 8-এর 2-এতে কিন্তু প্রচুর পরিমাণে মামলা হয়। 3 8-এর 3 কোনো ব্যক্তি ইন্টারনেট বা ওয়েবসাইট বা মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে পর্নোগ্রাফি সরবরাহ করলে তিনি অপরাধ করেছেন বলে গণ্য হবেন এবং এই ধরনের অপরাধের জন্য তিনি সর্বোচ্চ 5 বছর পর্যন্ত শাস্তির আওতায় যেতে পারেন। দেখেন পর্নোগ্রাফি সরবরাহটা কি, পর্নোগ্রাফি সরবরাহ জিনিসটা কি, তার মানে এটা সাপ্লাই দেওয়া হয়, তাহলে বাড়িতে গিয়ে দিয়ে আসতে হয় নাকি এখানে বসে পাঠাই দেওয়া যায়? এখানে বসে থেকে পাঠাই দেওয়া যায় না? তাহলে এইটাও সেন্ড করাটাও কি সরবরাহ, কাউকে ইনবক্স করা এটা কি সরবরাহ না? আপনি যদি আমাকে সরবরাহ না করেন আমি পাইতাম? পাইতাম কি না? তার মানে এইটা যে আপনার একজন আরেকজনের মোবাইলে আমরা প্রেরণ করে দিই হরহামেশাই, ভাবিও না, অনেকেই মনে করি যে মজা করে পাঠাই দিলাম। যদি মনে করেন কেউ এটাকে ইস্যু বানাইতে চায় তাহলে কি সম্ভব কিনা যে আপনি তারে অশ্লীল জিনিস পাঠাইছেন, খারাপ কিছু পাঠাইছেন? সম্ভব কি সম্ভব না? বলেন, মাইক্রোফোন দিলাম, সম্ভব কিনা? সম্ভব স্যার। খুবই সম্ভব। 4 8-এর 4 কোনো ব্যক্তি পর্নোগ্রাফি প্রদর্শনের মাধ্যমে গণ উপদ্রব সৃষ্টি করলে তিনি অপরাধ করেছেন বলে গণ্য হবেন এবং এই ধরনের অপরাধের জন্য তিনি 2 বছর সশ্রম কারাদণ্ড বা 1 লক্ষ টাকা অর্থদণ্ড হতে পারেন। এটা কোন জিনিসটা? পর্নোগ্রাফি প্রদর্শনের মাধ্যমে গণ উপদ্রব। মনে করেন আপনি আপনার ভাইয়ের নিয়ে হাইটে যাচ্ছেন বা আপনার এই আম্মা বা ভাই বোন এরকম ক্লোজ রিলেশন লোকের সাথে হাইটে যাচ্ছেন, কারণ বাজার মুহূর্তে যখন যাচ্ছেন এই পাশে মনে করেন যে একটা অডিও ছেড়ে দিছে আর কিছু ছবি দেখাইতেছে যে আপনি কি বিয়ে করতে ভয় পাচ্ছেন, এই সেই এরকম কিছু দেয় না, ডায়লগ টায়লগ দেয় গাড়ি টাড়ি নিয়ে।
শ্রীপুরে ট্যাবলেট ট্যাবলেট বেচে, বেশ কিছু অশ্লীল জিনিসপত্র দেখায়, হ্যাঁ, দেখায় সারা মজমা জমাই। কিন্তু দুই বন্ধু যদি আমরা একসাথে যাই তাহলে আমরা মজা পাবো, যে জোস একটু চল দেখি এটা কি দেখাইতেছে। আবার যদি দুই ভাই হয় তাহলে কিন্তু আমরা বিব্রত ফিল করবো, তাই না? ঠিক না? বিব্রত ফিল করবো না? ভাই বোন সাথে থাকলে অনেক খারাপ লাগবে, এটা তো স্থানকাল পাত্র বেজে। তাহলে আপনার যে ব্যক্তি এনে দাঁড়াইছে সেটা কি বিব্রত হয়ে দাঁড়াইছে না মজা পায় দাঁড়াইছে? মজা পায় দাঁড়ায় দেখতেছে, তাহলে সে তো আর বিরক্ত হয়েছে না। কিন্তু পাশ দিয়ে যে লোকটা যাচ্ছে মা ভাই বোনকে নিয়ে, সেই লোক বিরক্ত হয়েছে। এবার বুঝছেন তো, বিরক্ত হওয়ার বিষয়টা, যে বিরক্ত হবে সেই কিন্তু অভিযোগ করবে, তাই না? নাহলে আপনি বুঝবেন কেমনে মনের মনের কথাটা? আমি বিরক্ত হয়েছি না মনে মনে ভালো পাইছি, আপনি বুঝবেন কেমনে বলেন? আপনার বুঝার কোনো উপায় আছে? আমার উপায় আছেও। আপনি আমার কি দেখে বুঝবেন? আমার বাহ্যিক আচরণ দেখে বুঝবেন যে স্যারের ভালো লাগছে কিনা, ঠিক না? আমরা সাক্ষ্যয়নের 14 ধারার বিশ্লেষণ দিলে এটা আপনি বুঝতে পারবেন। আর যদি আমি বিরক্ত প্রকাশ করি এটা দেখলে আপনি বুঝবেন। যাই হোক, মনের ভিতর কি আছে এটা তো আর বোঝা যায় না। এই জন্য মূলত বিরক্ত যে হয় তাকে অভিযোগটা করতে হয়। তো এইরকম যে মজমা বসাইলো বা প্রদর্শন করলো দেখাইলো, এইগুলো যদি করে, করে যদি মানুষকে বিব্রতকর করে, তাহলে সেক্ষেত্রে পানিশমেন্টের আওতায় আসবে। কততে? আমাদের এই পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের 8-এর 4-এ। 8-এর কত? 4-এ। আপনার 2000 সালের পর থেকে ধরেন 2005-6 পর্যন্ত যে সময়টা বাংলা চলচ্চিত্রে কাট পিসের যুগ বলা হয়, নায়িকা পলি, মুনমুন, তারপরে ময়ূরী, এরা ছিল পলি, এরা ছিল কাট পিসের নায়িকা। তো এদের পোস্টার কলেজে যাওয়া, তখন তো আমরা মাত্র কলেজে উঠছি 2001-এর বেচে আমি তো উঠছি। তো মনে করেন যে কলেজে যাওয়া আসার পথে এই যে খাইছি তোরে পালাবি কোথায়, এইসব সিনেমার যুগ তখন। মানে আমাদের সময়টা খুব খারাপ একটা সময় গেছে। এই সময় ওই ওই সময় থেকে যারা ভালো হইতে পারছে এটা মানে বিশাল কিছু। তো মনে করেন এই যে পোস্টার, তো মনে করেন কিরকম লাগাই আপনারা জানেনই, যেরকম পোস্টার কি লাগাইবো, মনে করেন শরীরের পোস্টার লাগাই মনে করেন যে বলে রাখছে। তো এই যে প্রদর্শন করে, এইটাও কিন্তু আপনার পর্নোগ্রাফি প্রদর্শন। কি? পর্নোগ্রাফি প্রদর্শন। তো এই পর্নোগ্রাফি প্রদর্শন যদি করে এবং সেটা যদি মানুষ উপদ্রবের শিকার হয়, তাহলে সে কিন্তু পানিশমেন্টের আওতায় আসবে। কততে? 8-এর 4-এ যে লাগাইছে। আশা করি বুঝছেন তো পর্নোগ্রাফি প্রদর্শনের মাধ্যমে উপদ্রব কিভাবে হয়। এটা অনুভবের বিষয়, পরিবেশ পরিস্থিতির বিষয়। আপনার সাথে কে আছে, আপনি একা হইতে পারেন, আপনার মনের সাথে এটা মনের সাথে এটা সম্পৃক্ত। এবার আমরা যাই 8-এর 5-এ। আইন কিন্তু মূলত এই 8 ধারার ভিতরেই শেষ। অন্য কোনো ধারা আপনার না পড়লেও চলবে, 8টাকে কিন্তু ভালো করে বুঝতে হবে। এবং পরীক্ষায় 95% নিশ্চিত যদি কোনো প্রশ্ন আসে 8 ধারার ভিতর থেকে আসবে, আর বাকিগুলো 5%। তাহলে 8 ধারাটা ভালো করে বুঝতে হবে না? দেখেন 5 নম্বরে বলতেছে 8-এর 5-এ যে কোনো ব্যক্তি ক পর্নোগ্রাফি বিক্রয়, ভাড়া, তারপর আপনার এটা হয়ে গেছে আপনার বিবরণ, হয়ে গেছে এটা হবে আপনার বিতরণ, বিতরণ, সরবরাহ, প্রকাশ্য, প্রদর্শনে, প্রদর্শন বা যে কোনো প্রকারে প্রচার করলে বা উক্ত সকল বা যে কোনো উদ্দেশ্যে প্রস্তুত, উৎপাদন, পরিবহন বা সংরক্ষণ করলে, অথবা কোনো পর্নোগ্রাফি প্রাপ্তিস্থান সম্পর্কে কোনো প্রকারের বিজ্ঞাপন প্রচার করলে, অথবা এই উপধারার অধীন অপরাধ বলে চিহ্নিত কোনো কার্য সংগঠনে উদ্যোগ গ্রহণ করলে তিনি অপরাধ করেছেন বলে গণ্য হবেন এবং এর জন্য তিনি শাস্তির আওতায় আসবেন। আপনি যদি শর্টকাটে এটা যদি চান, তাহলে এক্ষেত্রে হলো ওই যে উদ্দেশ্যে প্রস্তুত, এটা মার্ক করতে পারেন। এই যে প্রচার, যদি কেউ বিজ্ঞাপন প্রচার করে, তারপরে হচ্ছে কোনো কার্য সংগঠনের উদ্যোগ গ্রহণ করে, এই যে যদি এখানে কেউ উদ্যোগ নেয়, এই যে মরিয়ম আপনি চাপতেছেন স্ক্রিনে, আপনার স্ক্রিনে চাপবেন না কেউ, আপনার স্ক্রিনে চাপলে আমার এখান থেকে ডিস্টার্ব হয়।
এই 5টা বুঝতে গেলে এখানে 1 2 3 তিনটা অপরাধ এখানে বলছে 5-এর ভিতরে ক খ গ। এখন প্রশ্ন হলো আপনি কি 5-এর ভিতরে ক খ গ উল্লেখ করবেন কিনা? ভাই দরকারই নাই। আপনি যখন মামলা রুজু করবেন বাস্তবে তখন আপনি গিয়ে হয়তো 5 ক খ এগুলো আপনি উল্লেখ করলেন, বাট যখন আপনি পরীক্ষার্থী আপনার 5-এর পরে ক খ গ যদি অ্যাকুরেট মনে না থাকে আপনি শুধুমাত্র 8-এর 5-ই দিয়ে দিবেন। এরপরে 5ও যদি মনে না থাকে অন্তত পক্ষে 8 হলেও দিয়েন। তবে এক্ষেত্রে আপনার 1 2 3 4 5 6 এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, একটু অ্যানালাইসিস করলেই মনে থাকবে। তো পর্নোগ্রাফি বিক্রয়, যে দোকানদাররা বিক্রি করে না সিডি ক্যাসেট ট্যাসেট বা ওই যে আপনার ম্যাগাজিন বইটো, এগুলো অনেক সময় ভাড়া দেয় না, সিডির দোকানে সিডি ভাড়া দেয়, আপনার বিতরণ করে কেউ কেউ, সরবরাহ করে, প্রকাশ্য প্রদর্শন বা যে কোনো প্রকার প্রচার করলে বা এই সকল উদ্দেশ্যে বা যে কোনো উদ্দেশ্যে সেটা প্রস্তুত, উৎপাদন, পরিবহন বা সংরক্ষণ করলে, পরে খ কোনো পর্নোগ্রাফি প্রাপ্তির স্থান সম্পর্কে কোনো প্রকারের প্রজ্ঞাপন বিচার আপনার প্রচার করলে, অথবা এই উপধারার অধীন কোনো অপরাধ বলে চিহ্নিত কোনো কার্য সংগঠনে উদ্যোগ গ্রহণ করলে, এই কাজগুলো এই যে ক খ গ এইগুলো একটা অপরাধ বলে গণ্য হবে এবং এই জন্য পানিশমেন্ট এখানে রাখা হয়েছে 2 বছর পর্যন্ত এবং 1 লক্ষ টাকা পর্যন্ত। ধারা 8-এর 6 গুরুত্বপূর্ণ, খেয়াল করেন। কোনো ব্যক্তি কোনো শিশুকে ব্যবহার করে পর্নোগ্রাফি উৎপাদন, বিতরণ বিতরণ বিবরণ হয়ে গেছে কিভাবে, বিতরণ, মুদ্রণ বা প্রকাশনা, তারপর শিশু পর্নোগ্রাফি বিক্রয়, সরবরাহ বা প্রদর্শন অথবা কোনো শিশু পর্নোগ্রাফি বিজ্ঞাপন প্রচার করলে তিনি অপরাধ করেছেন বলে গণ্য হবেন এবং এই ধরনের অপরাধের জন্য 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডে বা 5 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন। তার মানে শিশুর জন্য একটা বিশেষ ধারা, যদি শিশুকে কেউ শিশু পর্নোগ্রাফি তৈরিতে এগুলো ব্যবহার করে সেই ক্ষেত্রে তিনি শাস্তির আওতায় আসবেন। 8-এর 6 পরবর্তী 8-এর 7 এই আইনের অধীন সংগঠিত কোনো অপরাধের সাথে প্রত্যক্ষভাবে জড়িত বা সহায়তাকারী ব্যক্তি প্রত্যেকেই একই দণ্ডে আপনার দণ্ডিত হবেন। তার মানে যে ব্যক্তি মূল অপরাধী এবং যে ব্যক্তি আপনার সহায়তাকারী সবাই সমান অপরাধী, অর্থাৎ সহায়তাকারীও যা মূল অপরাধীও তা। এরপর ধারা নাম্বার 9 যেখানে রয়েছে, এটা তো আপনাদেরকে বুঝাইছি আমি শুরুতেই, ক্লাসের শুরুতেই, যারা পরে যুক্ত হয়েছেন তারা দেখে নেন রেকর্ডিং। ধারা নাম্বার 10 অপরাধের আমলযোগ্যতা। তাহলে আপনাদের এই আইনে অপরাধগুলো কিরকম হবে? অপরাধগুলো 100% আমলযোগ্য, অর্থাৎ পর্নোগ্রাফি যদি কারো কাছে পাওয়া যায় সেক্ষেত্রে মামলা রুজু হবে, আসামি গ্রেপ্তার হবে, মামলা রুজু হবে এবং অজামিনযোগ্য। তার মানে এটা জামিনযোগ্য হবে না। কি বলছে? অজামিনযোগ্য, এটা জামিনযোগ্য হবে না। তার মানে মামলা রেকর্ড হবে, এটা অজামিনযোগ্য। বিচার পদ্ধতি কিভাবে হবে? এই ধারা 11-তে বলা আছে বিচার পদ্ধতি, যে আর ধারা 10-এ আছিল আমল আমল অপরাধের আমলযোগ্যতা, এটা কি ধরনের আমলযোগ্য আর কি। পদ্ধতি অনুযায়ী হবে, তবে শর্ত থাকে যে সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা কোনো বিশেষ আদালত বা ট্রাইব্যুনালকে এই আইনের অধীন অপরাধ সংগঠনের বিচার করার ক্ষমতা অর্পণ করতে পারবেন। তার মানে স্বাভাবিকভাবেই এটা কি হবে, আমাদের যে জুডিশিয়াল কোর্ট ওইখানেই হবে বিচার। তবে আদালত যদি মনে করেন এটা কোনো বিশেষ আদালত বা ট্রাইব্যুনালকে দিবেন তাহলে সেটাও তিনি দিতে পারবেন। ধারা 12 আপিল। আপিলটা কিভাবে করতে হবে? এখানে বলতেছে যে এই আইনের অধীন কোনো অপরাধ বা ক্ষেত্রমত ট্রাইব্যুনাল দ্বারা প্রদত্ত কোনো রায় বা আদেশ দ্বারা সংক্ষুব্ধ কোনো ব্যক্তি উক্ত রায় বা আদেশ প্রদানের তারিখ হতে 30 দিনের মধ্যে এখতিয়ার সম্পন্ন আদালতে আপিল করতে পারবেন। তার মানে যে কোর্ট থেকে অন্যান্য সময় আপিল করা হয় তার সাজার প্রেক্ষিতে ঠিক ওই জায়গাতেও এইটার ক্ষেত্রে আপিল করতে হবে। ধারা 13 যদি কেউ এই রিলেটেড পর্নোগ্রাফি রিলেটেড মিথ্যা মামলা করে, জেনে শুনে যদি কেউ মিথ্যা মামলা করে তিনি 13 ধারায় শাস্তির আওতায় আসবেন। 14 ধারা তো আর পড়ার কিছু নাই, বিধি প্রণয়নের ক্ষমতা, এটা তো বলছি সবাই নেই থাকবে, দেখবেন এটা বলেই দিবে যে সরকার আপনার প্রয়োজনে কি করতে পারবে, গেজেট প্রকাশ করে আপনার বিধি প্রণয়ন করতে পারবে। তারপর ইংরেজি ও বাংলা অনুবাদ এটা থাকবেই, এই আইনের একটা বাংলা পাঠ থাকবে, একটা ইংরেজি পাঠ থাকবে। বাংলা এবং ইংরেজি যখন সংঘর্ষ দেখা দিবে তখন আপনার
বাংলাটাই গুরুত্ব পাবে। ঠিক আছে, কোনটা? বাংলাটাই আপনার এক্ষেত্রে প্রাধান্য পাবে। এই হলো মূলত আমাদের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012। ফেসবুকে ছবি দেয় স্যার, বিভিন্ন ছেলেপেলে বখাটে ছেলেপেলে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ছবি ইয়ে করে দেয়, এদের স্যার ওই যে যদি মামলা হয় তাহলে তো স্যার এই পর্নোগ্রাফিতেই হবে নাকি স্যার? এখন এটা কি ধরনের, এটা যৌন উত্তেজনা সৃষ্টি করতে সক্ষম কিনা? স্যার মনে মনে করেন আমি একটা মেয়ের সাথে সম্পর্ক করলাম, ওর সাথে বিভিন্ন খারাপ ভাবে ছবি টবি তুলে ফেসবুকে দিয়ে তাকে ব্ল্যাকমেল করলাম বা ভয়ভীতি প্রদর্শন করলাম বা দেখাচ্ছি। এই তো এবার প্রশ্নটা পূর্ণাঙ্গ হয়েছে। হ্যাঁ, 100% এটা আমাদের এই এই যে আপনার তাকে যে হয়রানি করতেছে বা ভীতির ভিতরে রাখতেছে, এটার জন্য পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন থেকেই মূলত মামলাটা হবে। এটার ক্ষেত্রে আর পেনাল কোড আসবে না। ভয়ভীতি স্যার যেটা 8-2 দেওয়া আছে স্যার, এটা কি সাইবার সুরক্ষা অধ্যাদেশে যাবে নাকি স্যার? ওই ব্ল্যাকমেল করা স্যার। যখন পর্নোগ্রাফি রিলেটেড এর মাধ্যমে হবে, বুঝতে পারছেন? স্যার যখন পর্নোগ্রাফি রিলেটেড এর মাধ্যমে হবে তখন এই পর্নোগ্রাফি আইনটা হবে। এছাড়া সাইবারে তো অন্য কিছু যাইতে পারে, অন্যভাবে থ্রেট যেতে পারে না পর্নোগ্রাফি ছাড়া। স্যার ওই পূর্ণকপি ছড়াই দেওয়া, এটা স্যার সাইবার সুরক্ষা অধ্যাদেশেও আছে স্যার, ওই যে কিংবা ছড়াই দেওয়া কিংবা ভয়ভীতি দেখানো স্যার, পূর্ণগ্রাফি রেকর্ড করে এরকম স্যার। হ্যাঁ, তা এটা এই ক্ষেত্রে এই এই ক্ষেত্রে হলো যে সে যে ছড়াইছে পর্নোগ্রাফি, যে সে ছড়াইছে ছড়াইছে এইটার জন্য হলো পর্নোগ্রাফি। যদি পর্নোগ্রাফিতে ভয়ের বিষয়টা ক্লিয়ার করে বলা না থাকে, সেটার জন্য সাইবার থেকে যাইতে পারবে। মানে অনেক সময় দুটা মিলেও মামলা করতে পারবে, কোনো সমস্যা নাই। বা আরো পদ্ধতি আছে, তৎসহ আছে। যদি মনে করেন যে মাইনর এক থেকে অর্ধেক কভার করতেছে, বাকিটা পেনাল কোড থেকে কভার করতেছে, তাহলে উত্তর হবে মাইনর এক তৎসহ অমুক দ্বারা, যে অংশটুক যেখান থেকে কভার করে। 8-5 ধারা স্যার, যে কোনো ব্যক্তি শিশুকে ব্যবহার করে। এখন এই শিশুকে ব্যবহার তো দুই ভাবে করা যায়, এক হচ্ছে শিশুর নিজের ভিডিও অডিও তৈরি করলাম, আর একটা হচ্ছে শিশুকে দিয়ে, অর্থাৎ শিশুকে বললাম যে তুমি ওই অমুকের একটা ভিডিও বা অডিও করো। মানে কোনটা বুঝেছে স্যার এখানে? কোনটা? পাঁচেরটা না হ্যাঁ, পাঁচের? 8-5। 8-5 না 8-এর, এই যে 8-6? হচ্ছে 8-6 স্যার। হ্যাঁ, এটাই তো শিশু। বলতেছি যে হ্যাঁ 8-6 যেটা ওইটা আর কি, 5 না 6, ঠিক না? হ্যাঁ জি স্যার, 8-6। এটা দেখা গেছে যে কোনো ব্যক্তি কোনো শিশুকে ব্যবহার করে এই পর্নোগ্রাফি উৎপাদন যদি করে, ঠিক না, শিশুকে উৎপাদন করে। এখন এটা আসলে তো এর বিষয় যে তার বিরুদ্ধে চার্জটা কিরকম আনা হয়, তারপরে শিশুকে ব্যবহার করে উৎপাদন। আর যদি আপনি একদম শুরুতে যদি যান, 8-1 একটা কিন্তু অপশন আছে, 8-1 শুরুতে দেখেন, ওখানেও কিন্তু বলা আছে যে কোনো ব্যক্তি পর্নোগ্রাফি উৎপাদন করলে বা উৎপাদন করার জন্য অংশগ্রহণকারী সংগ্রহ করে চুক্তিপত্র করলে, অথবা কোনো নারী পুরুষ বা শিশুকে অংশগ্রহণ করতে বাধ্য করলে। খেয়াল করছেন? ওখানে কিন্তু আছে জি স্যার। যখন যখন বাধ্য করা হইলো তখন কিন্তু 8-1 আসতেছে। আর যখন আপনার দেখা গেছে যে বাধ্য না, আপনার বাধ্য না, কোনো প্রলোভনও না, কিন্তু অভ্যস্ত হয়ে গেছে শিশু, তো শিশুর বয়স তো আপনার কোন পর্যন্ত? এখানে শিশু কিন্তু 18 বছর পর্যন্ত পাবে। তাহলে আপনার 13-14 বছর 15 বছর বয়সেও তো অনেক মেয়েরা এসব কাজে লিপ্ত হয়, হয় না? স্যার আমার প্রশ্নটা ছিল স্যার, শিশুকে ব্যবহার করে মানে শিশুই কি ভিকটিম না শিশু মাধ্যম? না, এটা বুঝে। শিশু ভিকটিম, শিশু এখানে ভিকটিম হবে। আমি জি বলতে স্যার, কি, এই। শিশু ভিকটিম তো দুই ভাবে হবে। আপনারা যদি খেয়াল করেন জিনিসটা, একটা হলো তাকে আপনি জোর করতে পারেন, প্রলোভন দিতে পারেন, ঠিক না? হুম হুম। তখন হইছে বড় অপরাধ। বড় অপরাধ কিনা? হুম। জি স্যার। তখন 8-1 এই 8-1। শিশু, তখন এই শিশু যদি অভ্যস্ত থাকে, সে যদি ওই শিশু এটা প্রফেশন হিসেবে নেয়, তখন যদি তাকে আপনি ব্যবহার করেন, উৎপাদনে ব্যবহার করেন, তখন কিন্তু সেটা 8-5 যাবে। তখন ওইখানে পানিশমেন্টটা কম। আর একটা অনেক সময় আছে যে আমরা শিশুকে ব্যবহার করে আমরা এগুলো বিতরণ করতেছি। 8-6, সরি, হ্যাঁ। অনেক সময় আছে না, শিশুকে দিয়ে আমরা বিতরণ করলাম যে এইটা তুই অমুক জায়গায় এটা দিয়ে আয়, বিক্রি বিতরণের করতে। জন্য, বিতরণের জন্য তো আমি যে করলাম শিশুকে ব্যবহার করলাম, কিন্তু আমি তো বিতরণ করলাম, তাহলে বিতরণের জন্য আমি দায়ী।
এবং শিশুকে যে আমি এরকম অন্যায় কাজে লিপ্ত করলাম এটার জন্য শিশু আইনে ধারা আছে। শিশুকে অন্যায় কাজে লিপ্ত করার যে ধারা, বেআইনি কাজে লিপ্ত করার ধারা শিশু আইনে আছে। ধারাটা আমার স্পষ্ট মনে নাই, শিশু আইনে এরকম একটা ধারা আছে। দেখবেন 70-এর পরে, 70 থেকে 85-এর ভিতরে এখানে শিশুর প্রতি যে অপরাধগুলো করা হয় ওই ধারাগুলো এখানে দেওয়া আছে, ওইখানে আছে। শিশুকে যদি আপনি কোনো অস্ত্র বা খারাপ কাজ বা অন্য কোনো কিছুতে আপনি ব্যবহার করেন, সেই ব্যবহারের জন্য যে ধারা। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আর শিশুকে যখন আমরা উৎপাদনের মাধ্যম হিসেবে ব্যবহার করব তখন জব্দ ইত্যাদি 6-2 ধারাতে যেটা আছে স্যার, অন্য কোনো ডিভাইস বা এক্সেসরিজ, এক্সেসরিজটা একটু বুঝলাম না স্যার, কি ওয়ার্ড? আচ্ছা, অ্যাক্সেসরিজ জিনিসটা তো মানে ইংরেজি ওয়ার্ড, এটা ঢুকাই দিছে। আপনার ধরেন এই মোবাইলটা যদি আমি এটা পার্টস বাই পার্টস খুলে ফেলাই, হ্যাঁ, এটার তো সবগুলো সেটিংস করলে একটা মোবাইল, ঠিক না? জি আর স্যার। যখন এই জিনিসগুলো এলোমেলো খুলে ফেলানো হলো তখন সবগুলো জিনিস হলো এই মোবাইলের অ্যাক্সেসরিজ। এখন বুঝছেন বিষয়টা? জি স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। এটা একটা ইংরেজি ওয়ার্ড বাংলাতে ঢুকাই দিছে আর কি। বিশেষজ্ঞের সাক্ষ্যগত মূল্য স্যার 7 ধারা এই মামলার কিসের ক্ষেত্রে স্যার? মামলার ক্ষেত্রে বিশেষজ্ঞের মতামতটা জরুরি কিনা? হ্যাঁ, তা তো অবশ্যই জরুরি, এটা জরুরি। একমাত্র অস্ত্র আইনে নিষ্প্রয়োজন, আর সব আইনেই প্রয়োজন। থ্যাংক ইউ স্যার। যে আইনে নিষ্প্রয়োজন না বলছে বুঝে নেবেন প্রয়োজন। রবিন, বিভিন্ন দাম্পত্য স্যার ওই যে ভিডিও, অশ্লীল ভিডিও স্যার অনলাইনে স্যার ছাড়া হয় আর কি স্যার, সামাজিক যোগাযোগ মাধ্যমে। তো পরবর্তীতে এরা আবার স্বীকার করে যেটা মানে ভুলবশত বা কোনো যান্ত্রিক ত্রুটির কারণে স্যার এটা ফেসবুকে আপলোড হয়েছে আর কি স্যার। তো এটা স্যার এদের সাক্ষ্য স্যার এদের শাস্তির বিধান কি স্যার? আমার কথা বুঝেন, এটা তারাই যদি আপলোড করে থাকে তারা আবার এটা বলতে পারে যে ভুলে হয়েছে। একটা জিনিস, আপনি রেকর্ডিং করছেন, আপনার আইডি থেকে গিয়ে পোস্ট হয়েছে, তো এটা কি ভুলবশত হইতে পারে বলেন? যদি আমার মোবাইল থেকে কেউ ভিডিও চুরি করে নিয়ে গেছে সারে, সেটার জন্য আপনার ভুল হইতে পারে। কিন্তু এই যে এটা সরবরাহ করা হলো না, এটা আপনার ছড়ানো হলো না, এই যে আপনার পর্নোগ্রাফি তারা করলো, এটার জন্য যেই শাস্তি আছে তার একদম যেই গ্রাউন্ডটা তার বিরুদ্ধে আনা হবে সেই গ্রাউন্ডে তার পানিশমেন্ট হবে। 6-3 স্যার এই যে মোবাইল অপারেটর ইন্টারনেট সার্ভিস, বুঝলাম এই যে ভিওআইপি সার্ভিস, বৈধ ভিওআইপি সার্ভিস, এটা কি স্যার? আচ্ছা, এটা হলো ভিওআইপি, এটা হলো ভয়েস কল ওভার সাইট, এরকম একটা ফুল মিনিংটা। এটা আপনার গুগলে সার্চ দিতে পাবেন। এটা হচ্ছে এই আমরা যখন শান্তি রক্ষা মিশনে ছিলাম তখন ওই দেশ থেকে আমরা মিনিট ক্রয় করে কথা বলতে পারতাম বাংলাদেশে, ডাইরেক্ট মোবাইলে কল ঢুকতো, ডাইরেক্ট আপনার মোবাইলে কল ঢুকতো আর কি। এরকম আর কি জিনিসটা আর কি। এরকম কিছু মেশিন টিশিন আছে, এগুলো বৈধতাও আছে, বৈধ ব্যবসাও আছে, এটার ভিতরে আবার অবৈধ ব্যবসাও আছে। যেটা যেটা বৈধ ব্যবসা এটা বিটিআরসি এর মাধ্যমে হয়, যেটা অবৈধ ব্যবসা এটা আপনার বিটিআরসি এর মাধ্যমেই হয়। এটা আপনার যোগসাজশ থাকে বা যারা চুরি বাটপার যারা আছে লাইনে এক্সপার্ট লোক তারা এটা করতে পারে। দেখবেন কিছুদিন পর পরেই দেখবেন উদ্ধার করে পুলিশে যে বিওআইপি আপনার সরঞ্জামাদি আপনার উদ্ধার করা হয়েছে। এরকম আর কি বিষয়টা আর কি। ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, এই যে একজন লিখছে আবু বকর সিদ্দিক, বিওআইপি ব্যবহার করে মোবাইলে কল নিয়ে আসা যায় আর কি, সিম কার্ড ছাড়া। ট্রাফিক মামলা যখন হয় স্যার, তখন যে আলামত গুলো স্যার যখন আহ, জব্দ করে স্যার, তখন কিন্তু স্যার তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে পরীক্ষার জন্য পাঠানো হয় স্যার, ফরেন্সিকে স্যার। হম, মতামতের জন্য চাই এটা আদালতে। স্যার এটা কোন ধারায় পড়ে স্যার? এটা যখন স্যার আলামত পরীক্ষা করার জন্য স্যার ওই ফরেন্সিকে যে পাঠানো হয় এই যে স্যার। সাক্ষ্যগত মূল্য যে আছে না, এই সাক্ষ্যগত মূল্যটাই আর কি মূলত এই আইনটাকে সংক্ষিপ্ত করছে। যদি আমরা ওইরকম বিশ্লেষণ করি তাহলে এখানে অনেক কিছু আমরা গ্যাপ খুঁজে পাবো, যে অনেক কিছুই নাই, ঠিক না? যে কার কাছে পাঠাবো, কেন পাঠাবো, কোথায় পাঠাবো, ঠিক না? এরকম কিন্তু না। কিন্তু আমাদের কাজ কি, এগুলো উদ্ধার হলে আমরা কোথায় পাঠাবো? সিআইডি তে, ঠিক না? পুলিশের লোক কোথায় পাঠাবে? সিআইডি তে পাঠাবে। আমাদের ফরেনসিক ল্যাব আছে না, আমাদের যে আছে এ বিষয়ে ল্যাব আছে যে সিআইডি তে, মোবাইল ফরেনসিক, এরকম ফরেনসিক শাখা আছে যে, জি স্যার। জি স্যার। এটা আমরা ওইখানেই পাঠাবো। এটা আদালত আপনাকে নির্দেশ দেওয়া দেয় যে অমুক জায়গায় প্রেরণ করা হোক। প্রথমে আদালতের কাছে আবেদন করতে হয়,
যে এগুলো নমুনা আপনার পরীক্ষার জন্য পাঠাইতে হবে আলামত, তখন আদালতে আদেশ দেয়, তখন সেটা। আবার করি 8-1 স্যার, এখানে কোনো নারী পুরুষ বা শিশুকে অংশগ্রহণ করতে বাধ্য করার কথা বলা আছে। এক্ষেত্রে স্যার শাস্তির পরিমাণ দেওয়া আছে 7 বছর। হুম। এই একই বিষয় 8-6, যেখানে শিশুকে ব্যবহার করার কথা বলা আছে, এখানে স্যার শাস্তির পরিমাণ 10 বছর। স্যার এই বিষয়টা একটু মানে কেমন কেমন লাগছে আর কি। আচ্ছা, ওই শাস্তির পরিমাণটা যেটা বেশি নাকি? জি স্যার, জি স্যার। আচ্ছা দেখেন, এখানে বলছে 6-এ যে কোনো ব্যক্তি কোনো শিশুকে ব্যবহার করে পর্নোগ্রাফি উৎপাদন, বিতরণ, মুদ্রণ বা প্রকাশনা অর্থাৎ শিশু পর্নোগ্রাফি বিক্রয়, সরবরাহ বা প্রদর্শন বা কোনো শিশু পর্নোগ্রাফি বিজ্ঞাপন প্রচার করলে তিনি অপরাধ করেছেন বলে গণ্য হবেন, এবং এই ধরনের অপরাধের জন্য তিনি 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড বা 5 লক্ষ টাকা দণ্ডিত হবেন। আর একে যেটা বলছে যে আপনার কোনো নারী পুরুষ বা শিশুকে অংশগ্রহণ করতে বাধ্য করলে বা কোনো নারী পুরুষ বা শিশুকে প্রলোভনে অংশগ্রহণ করে তার জ্ঞাত বা অজ্ঞাতে ভিডিও চিত্র, স্থির চিত্র, চলচ্চিত্র ধারণ করলে তিনি অপরাধ করেছেন বলে গণ্য হবে। এবং এই ধরনের অপরাধের জন্য তিনি 7 বছর। এটা হইলো যখন কেউ ধারণ করবে, জিনিসটা বুঝছেন? যিনি জি স্যার। শুধুমাত্র রেকর্ড করতেছে, যিনি ধারণ করতেছে উনার। আর এর পরের কাজটা মূলত চলে আসে যে এখানে, যে আপনার এখানে মূলত হলো সব কিছুকে এখানে কম্প্যাকশন করছে। যে এখন কেউ যদি এটাকে ধারণ মানে তো সবকিছু শেষ না, ধারণের পরে এটাকে আপনার এডিটিং করে, বিতরণ করে, অমুক জায়গায় পাঠায়, কপি তৈরি করে, তারপর সরবরাহ করতে পারে, আর তারপর আপনার এগুলো বিজ্ঞাপন দিতে পারে। এই রিলেটেড কাজগুলো যখন করবে মানে একদম শিশুকে কেন্দ্র করে, তখন সেটা চলে যাচ্ছে এই জায়গায় শাস্তির পরিমাণ বেশিতে আর কি। আর স্যার ওইটা, বিষয় হ্যাঁ বলেন। স্যার বিষয়টা হচ্ছে 8-1, যেখানে শুধুমাত্র বাধ্য করে তার স্থির চিত্র নিচ্ছে, কিন্তু 8-6 যেখানে বলা হচ্ছে যে ওটা আহ, বিতরণ করছে বা ওটা বাজারজাতকরণ করছে, এরকম বিষয় আসছে নাকি স্যার? হ্যাঁ, এখানে জাস্ট আপনার হচ্ছে রেকর্ডিংটা করতেছে, এর পরের কাজটা চলে গেছে আপনার ওই 8-6-তে আর কি। স্যার কেউ যদি স্যার অশ্লীল যাত্রাপালার মাধ্যমে এটা করে আর কি স্যার, উদ্যোক্তারা এবং দর্শকরা এরা কি স্যার পাঁচদারে পড়বে? বুঝছি না, ওই যে যাত্রাপালা করে যে। অশ্লীল যাত্রাপালা স্যার, হ্যাঁ হ্যাঁ, অশ্লীল যাত্রাপালা যারা প্রদর্শন করে স্যার। আচ্ছা, এখন হচ্ছে যে অভিযোগকারী, তার উপরে ডিপেন্ড করে যে তিনি কি ধরনের অভিযোগটা করতেছেন, কারণ একই পর্নোগ্রাফি থেকে কিন্তু বিভিন্নভাবে অভিযোগ করা যাবে, বুঝছেন না? এখন তিনি এটা কিভাবে করতেছেন এইটার উপরে ডিপেন্ড করবে যে তিনি কোন অ্যাঙ্গেল থেকে তিনি এখানে অভিযোগটা করতেছেন। যেই অ্যাঙ্গেল থেকে তিনি অভিযোগটা করবেন, এইখানে 1 2 3 4 5 6 যে বিভিন্ন অ্যাঙ্গেল আছে, সেই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যখন ম্যাচ করবে তখন সেটা। এখন যদি আমি ওখানে বিরক্তর কথা উল্লেখ করি যে এরকম আমি পরিবার নিয়ে ঢুকছি যাত্রা দেখতে, তারা যাত্রাপালায় এরকম শুরু করছে, যেটা প্রদর্শন করছে, দেখে যেটা মানে আমি কি করছি কি, যেটা মানে একটা বিব্রত হয়েছে, যেটা আমার এটা খারাপ লাগছে, জিনিসটা যখন এরকম হবে প্রচার করলো, তখন এই জিনিসটা আমাদের এই পাশে চলে আসবে আর কি, প্রদর্শন যে প্রকাশ্য যেটা সে প্রদর্শন করতেছে, বুঝছেন না? কিন্তু আর যাত্রা আর যাত্রা যাত্রাপালা মানে কি পর্নোগ্রাফি? না স্যার, হয় কিছু স্যার অশ্লীল হয় হুম, গ্রাম এলাকায় স্যার, ঠিক জানার আছে। চেষ্টা করছিলাম। আর স্যার একটা প্রশ্ন ছিল স্যার, এই আইনের অপরাধ তো স্যার আমলযোগ্য। এখন স্যার যুক্তিসঙ্গত কারণে যদি কাউকে আমি চেক করে তার মোবাইলে যদি স্যার অশ্লীল ভিডিও পাই, তাহলে সেক্ষেত্রে কি স্যার তাকে তো বিনা কারণে অনেক গ্রেফতার করা যাবে? না, সেই তো আর এটা আপনার কোনো এতে করছে না। এখন পর্নোগ্রাফি মনে করেন যে, সংরক্ষণ করতে স্যার, সংরক্ষণ আচ্ছা তার এখন মোবাইলে এটা আগে ডিভাইসে। শুনেন এটা কি হয়েছে। এটা তো হলো তার যেই ডিভাইসটা সে যে সংরক্ষণ করছে, এই জিনিসটা তো আপনার একটা এর ভিতরে আসতে হবে, যে এইটা সে কোন উদ্দেশ্যে রাখছে এটা দেখতে হবে। এখন উদ্দেশ্যটা আগে আপনার দেখতে হবে তার, বুঝছেন না? উদ্দেশ্যটা এখন ওই যে বললাম না যে এখন পর্নোগ্রাফির তো বিভিন্ন কোয়ালিটি আছে, পর্নোগ্রাফির বিভিন্ন কোয়ালিটি আছে না, উত্তেজনা সৃষ্টি করলে তো পর্নোগ্রাফি, তাই কিনা এটা বলেন? জি স্যার, উত্তেজনা উত্তর। উত্তেজনা সৃষ্টি করলে পর্নোগ্রাফি না? এখন জি এই পর্নোগ্রাফিটা তার এখানে কি উদ্দেশ্যে রাখা, এটা কিন্তু 100% আপনার মাথায় রাখতে হবে, 100%। এখন যদি আপনি একজন এই মেডিকেলের কোনো শিক্ষকের মোবাইলে পান যে এখানে আপনার
নারীর বা পুরুষের সবকিছু খোলামেলা এরকম সবকিছু, বা আপনার এই সন্তান কিভাবে জন্ম হয় এরকম একটা ভিডিও, যেটা স্বাভাবিকভাবে আমাদের সাধারণ সেন্স দ্বারা দেখলে এটা একদম চরম লেভেলের পর্নোগ্রাফি। এখন এটা তো কোন উদ্দেশ্যে রাখা, এটা আপনার একটু ফিল করতে হবে যে আপনি কার মোবাইলটা দেখতেছেন, কোন উদ্দেশ্যে তিনি এটা রাখছেন, এইটার উপরে ডিপেন্ড করে মূলত এটা হবে। যদি এখন বখাটে পোলাপানের কাছে ওই রকম সেক্সুয়াল কোনো কিছু সংরক্ষণ পান, তাহলে তো এটা সংরক্ষণে গেল। কিন্তু একই জিনিস যদি কোনো মেডিকেলের কোনো শিক্ষকের কাছে পান বা মেডিকেলের স্টুডেন্টের কাছে পান, যেটা শিক্ষামূলক বিষয়, তাহলে কি আপনি এটাকে পর্নোগ্রাফি বলতে পারবেন? জি না স্যার, পর্নোগ্রাফি। আর প্রেক্ষাপটে স্যার, প্রেক্ষাপট অনুযায়ী আমি হ্যাঁ, এটা এটা এই সরাসরি এই আইনটা প্রয়োগ হয় না। তারপরে হচ্ছে যে আমাদের ওই যেটা আপনি আগে আগে বললেন, তো ওই ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে অভিযোগকারীটা কে, সে কি ধরনের এখানে অভিযোগ আনতেছে, শুধু কি মাত্র প্রচারণা আর নাকি আপনার বিরক্তিজনক প্রচারণা, এইটা দেখতে হবে আপনার এখানে 4-5 কিন্তু কাছাকাছি, এই জিনিসটা দেখতে হবে। যদি এখানে উপদ্রবমূলক প্রচারণা হয় তাহলে সেটা চারে যাবে। তারপর যদি নর্মালি কেউ যদি প্রচারণা করে সেটা ক্ষেত্রে দ্বারা শাস্তি আলাদা, এরকম আর কি, যে উদ্দেশ্যটা দেখতে হবে এবং সেটা কোন সিচুয়েশনে করতেছে এটার উপর ডিপেন্ড করে পর্নোগ্রাফির বিষয়গুলো আপনার কিন্তু চেঞ্জ হয়ে যায়, একটু সামান্য লক্ষণ চেঞ্জ, আপনার দ্বারা বা চেঞ্জ। রেডমি 11 কত হচ্ছে স্যার? ও আচ্ছা, ঠিক আছে। পরে 01, 02, 03 আপনার হাত না নামায় ফেলবেন, কথা বলে লোয়ার হ্যান্ড দিয়ে দিবেন, বলে দেবেন। আসসালামু আলাইকুম স্যার, আমি এই প্রশ্নটা ওই যে একবার করছি